যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার নাম মোহাম্মদ শাহাদাত। আমার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার অন্তর্গত খুবই নিম্ন ও নিরিবিলি একটি গ্রামে। সেখানে পাকা রাস্তা খুঁজে পেতে হলে আমাদেরকে 2 ঘন্টার উপর হাঁটতে হয়। তবে আমাদের গায়ের মানুষদের শিক্ষার হার রাস্তাঘাটের তুলনায় অনেক বেশি, কারণ আমাদের গায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। যাক, সেসব কথা। আমি সরাসরি আমার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতে চলে যাই, যে রাতের কথা এখনো আমি ভুলতে পারিনি এবং যার স্মৃতি আজও আমার শরীরে বয়ে বেড়াচ্ছি। আমার ঘটনার সময়কাল 2006 সাল। আমি সবেমাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারে আমি, আমার মা, আমার বাবা ও আমার এক বোন আছে। আমার বাবার হার্ডওয়্যারের ব্যবসা ছিল। আমাদের হার্ডওয়্যারের দোকান অনেক দূরে অন্য একটি গ্রামের বাজারে থাকায় আর রাস্তাঘাট ভালো না থাকায় আমার বাবা বেশিরভাগ সময় রাতে দোকানেই থেকে যেতেন। ঘটনাটির দিন রাতেও আমার বাবা দোকানেই ছিলেন। বাড়িতে আমি, আমার মা, বোন সহ আমরা 3 জনই ছিলাম। আমার ঘটনাটা 2006 সালের শীতের মাঝামাঝি দিকে ঘটেছে। আপনাকে আমার বাড়ির বর্ণনাটা একটু দেই। আমাদের বাড়িটা একটা একলা বাড়ি। কাছাকাছি অন্য কোনো বাড়ি ঘর তেমন নেই। যাও ঘর বাড়ি আছে তাও একটু দূরে। আমাদের বাড়ির একেবারে কাছাকাছি একটি দাখিল মাদ্রাসা, জামে মসজিদ ও একটি পুরাতন পারিবারিক কবরস্থান আছে। মাদ্রাসা ও কবরস্থানকে ঘিরে অসংখ্য ভৌতিক ব্যাপার আছে, সেগুলো পরে আপনার সাথে শেয়ার করব। যাক, সেসব কথা। ওই দিন রাতে প্রায় 10:30টার দিকে আমার মায়ের হার্টের প্রচণ্ড ব্যথা দেখা দেয়। যদিও আমার মায়ের হার্টের সমস্যা অনেক আগে থেকেই ছিল, তবে ওই রাতের মতো আমার মায়ের এত বেশি সমস্যা আর কখনো দেখা দেয়নি। আমার বাবাও সে রাতে বাড়িতে নেই। আমার মায়ের এই অবস্থা দেখে আমি আর আমার আপু কাঁদতে লাগলাম। আমরা চিন্তা করলাম এখন জরুরি ডাক্তারের প্রয়োজন আমার মায়ের জন্য। আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের মতো হবে। কাছে বাজার থেকেও লাভ কি? গ্রামের বাজার শীতের সময়টা 9টার আগেই সব নীরব হয়ে যায়। আমাদের বাজারে মাত্র একজন ডাক্তারই তখন ডাক্তারি করত, আর তিনি ছিলেন জাতে হিন্দু। মোটামুটি গ্রামের সবার কাছে তিনি পরিচিত মুখ, এলাকার মানুষের কাছেও অনেক পরিচিত। আমার মায়ের হার্টের ব্যথার যে ভয়াবহ অবস্থা, ডাক্তারকে আমাদের বাড়িতে নিয়ে আসা খুব প্রয়োজন হয়ে পড়ে। বাড়িতে অন্য কোনো পুরুষ না থাকায় আমার বোনকে আমার মায়ের কাছে রেখে আমি ব্যাটারি চালিত 3 ব্যাটারি একটা লাইট নিয়ে ওই ডাক্তারকে আমাদের বাড়িতে আনার জন্য তাদের হিন্দু বাড়িতে রওনা দিলাম। ডাক্তারের হিন্দু বাড়িটা ছিল আমাদের গ্রামের সেই বাজার থেকে 500 গজ পূর্বে। হিন্দু বাড়িটার সামনেই ছিল একটা দাহ করার স্থান ও তাদের বাড়ির কবরস্থান। আমাদের বাজারে যাওয়ার রাস্তাটা তাদের দাহ করার আর কবরস্থানের একেবারে পাশ দিয়েই ছিল। দিনের আলোয় এই পথ দিয়ে কত যে যাওয়া আসা করেছি তার কোনো হিসেব নেই। কিন্তু আপনি বুঝতে পারছেন, আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। রাতের বেলা, আরও শীতের রাত, পথে একটা মানুষ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাক আর গাছপালার ওপর কুয়াশা পড়ার আওয়াজ পাচ্ছি। তারপরও বুকে সাহস নিয়ে জড়সড় হয়ে অনেক জোরে জোরে হাঁটতে লাগলাম। আমার মা অনেক অসুস্থ থাকায় আমার ভয়ের কথা তখন মাথাতেই নেই। আমার মনে তখন একটা সাহস ছিল যে আমার আসার সময় ডাক্তার সাহেব আমার সাথে থাকবেন। ভয় কি? অনেক কথা ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে ডাক্তারের হিন্দু বাড়ির সামনে চলে গেলাম। পূর্বেই বলেছিলাম তাদের বাড়ির সামনে দাহ করার স্থান। সেই দাহ করার স্থানের পাশ দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করলাম। আমার সাথে এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তারপর আমি ডাক্তারের ঘরের সামনে গেলাম, আর ডাক্তারকে কয়েকবার ডাকার পরেও তিনি কোনো সাড়া শব্দ দেয় না। এরপরে আমি আরও অনেকবার ডাকার পরে তিনি ঘুম থেকে উঠে দরজা না খুলেই ভেতর থেকে আমার পরিচয় জানতে চাইলে আমি ডাক্তারকে আমার পরিচয় দেই আর আমার মায়ের হার্টের সমস্যার কথা বলি। কিন্তু তিনি আমার মায়ের সমস্যার কথা শুনেও আমাকে কিছুই বললেন না আর দরজাও খুললেন না। তখন আমি বাহির থেকে বলতে লাগলাম, ডাক্তার কাকা, আমার সাথে একটু তাড়াতাড়ি আসেন, আমার মায়ের অবস্থা খুব খারাপ। এরপর ডাক্তার
আমাকে শুধু একবার বলল, আমি যদি একবার ঘরে ঢুকে শুয়ে যাই, তখন যদি আমার বাবা এসেও আমাকে ডাকে, আমি ঘর থেকে বের হই না। আর এই শীতের এত গভীর রাতে তোদের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যে কথা সেই কাজ। এই কথা বলেই তিনি শুয়ে পড়লেন। আমি আশাহত হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু এখন যেন আমার পাও ভয়ে সামনের দিকে এগোচ্ছে না। কিন্তু মনে মনে চিন্তা, যেভাবেই হোক বাড়িতে আমাকে যেতেই হবে। বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করি। যখনই হিন্দুদের দাহ করার স্থানে আসলাম, তখনই আমার ভয় কয়েক গুণ বেড়ে গেল। মনে হচ্ছে আমার পেছনে পেছনে কেউ হাঁটা শুরু করেছে। আমার ভয় এতই বেড়ে গেল যে আমার গায়ের সমস্ত পশম দাঁড়িয়ে গেছে, আমার শরীর যেন পাথর হয়ে গেছে। তবে আমার মা আমাকে একদিন বলেছিল যে কখনো যদি রাতে হাঁটার সময় মনে হয় যে পেছনে কেউ হাঁটছে, তবে কিছুতেই তুমি ঘাড় ঘুরিয়ে দেখবে না, তাহলে তোমার বিরাট সমস্যা হবার সম্ভাবনা থাকবে। আমি আমার মায়ের সেই কথা মনে করে আর পেছনে তাকানোর সাহস পেলাম না। আর তখনই আমার মনের ভেতরের সকল ভয়ের কথা আস্তে আস্তে মনে হতে লাগলো। ভয় যেন আমাকে ঘিরে ধরলো। এরপর আমি অনেক সাহস নিয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। এক পর্যায়ে এমন ভয় আমি পেতে লাগলাম, আমার মা যে অসুস্থ, আমি সে কথা সম্পূর্ণ ভুলে গিয়ে নিজেকে এই খারাপ ভয়ঙ্কর অবস্থা থেকে কিভাবে বাঁচাবো সেই কথা ভাবতে ভাবতে আমি নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। কারণ আমি নিশ্চিত ছিলাম আমার পেছনে কেউ আমাকে ফলো করছে, কারণ হাঁটার শব্দ আমি তখন নিজের কানে শুনতে পাচ্ছিলাম। আর ভয় পেতে পেতে যা হোক আমি অনেক কষ্ট করে আমার বাড়ির সামনের সীমানার কাছাকাছি আসলাম। আর তখনই আমি সবচেয়ে রোমহর্ষক ঘটনার শিকার হলাম। আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি যখন আমার বাড়ির পাশের পুরাতন কবরস্থান পার হয়ে আমার বাড়ির সীমানার ভেতরে ঢুকবো, তখনই হঠাৎ বৃষ্টির ফোঁটার মতো অনেকগুলো পানির ফোঁটা আমার গায়ে এসে পড়তে লাগলো। যেহেতু আমি বাড়ির কাছাকাছি ছিলাম, তাই আমার ভয়টা একটু কম লাগার কারণে আমি চারপাশে ভালোভাবে দেখতে লাগলাম সবখানে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু কোথাও কোনো বৃষ্টির নামগন্ধও নেই। আমি মনে মনে ভাবলাম হয়তো শীতকাল, তাই কুয়াশার পানিও হতে পারে। কিন্তু এরপরেই অনেক জোরে জোরে কারো নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছিলাম। আমি আমার বাড়ির সীমানার একেবারে প্রথম বড় কড়ই গাছের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখার মতো যথেষ্ট বয়স আর সাহস আমার ছিল না। আমি যখনই গাছের দিকে তাকালাম, তখনই আমি দেখি গাছের ওপর থেকে অনেক বড় বিশাল আকৃতির মতো দেখতে কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে, আর তার মাথার চুল থেকে পানি ছড়াচ্ছে। আমি শুধু তার দুটি চোখ আর বিশাল আকৃতিটা দেখতে পাচ্ছিলাম, আর কিছুই বোঝা যাচ্ছিল না। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে তার চুল দিয়ে একটা বাতাস দেওয়ার সাথে সাথে আমি কবরস্থানের পাশে একটা বাঁশ ঝাড় ছিল, সেখানে গিয়ে বাঁশের ওপর পড়লাম। এতটুকুই আমার মনে ছিল। তারপর কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন বিকালে আমার ঘুম ভাঙলে আমি দেখি আমার পাশে আমার আত্মীয় স্বজন অনেকেই বসে আছে, আর আমার বুকের বাম পাশে অনেকগুলো সেলাই করা আছে। পরে আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম আমি ঘরে আসলাম কিভাবে। আমার বোন আমাকে বলল, কেন, তুই তো নিজের ঘরে এসে আমাকে দরজা খুলতে বললি, আর বললি মাকে দেখতে ডাক্তার আসবে না। আমার বোন বলল, তারপর আমি দেখি তোর বুকের বাম পাশে অনেকটা কেটে গেছে, এরপর তুই নিস্তব্ধ হয়ে গেলি। এরপর আমার বোন বলল, তোর এই অবস্থা দেখে আমি জোরে জোরে চিৎকার করতে থাকি। তারপর পাশের বাড়ি থেকে ৩-৪ জন লোক আসে, তারা এসে তোকে রক্তাক্ত অবস্থায় আবার সেই ডাক্তারের বাড়িতে নিয়ে গেলে তোর চিকিৎসা করায়, আর সেই ডাক্তারই তোর বুকে সেলাই করেছে। আজও সেই সেলাইয়ের কাটা জায়গাটা আমার শরীরে রয়ে গেছে। আপনি চাইলে সেই সেলাই করা জায়গাটা আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। এখন আপনার ও লিসনারদের কাছে আমার একটা প্রশ্ন হলো, ওই অবয়বটা চুলের বাড়ি খেয়ে আমি কবরস্থানের বাঁশ ঝাড়ের ওপর পড়ে গিয়েছিলাম, এতটুকু আমার সম্পূর্ণ মনে আছে। তাহলে আমার বোনের কথা অনুযায়ী আমি নিজের পায়ে হেঁটে আমার ঘরে আসি, তাহলে আমার বুকের বাম পাশে এতটুকু কেটে গেল কি করে? আর গাছের ওপর বসে থাকা এত বড় চুলওয়ালা মহিলা আকৃতির অবয়বটা কি ছিল? অথবা আমার পেছনে ফলো করে আসা সেই জিনিসটাই বা কি ছিল? আর ধরেন আমি বাঁশঝাড়ে দিশেহারা হয়ে পড়ে থাকি,
কে আমাকে ঘরে দিয়ে যায়, তাহলে কতগুলো প্রশ্নের উত্তর আজও অন্তরালে থেকে যায়, যার উত্তর 2006 থেকে 2021 পর্যন্ত এই 16 বছরেও আমি খুঁজে পাইনি। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি নির্ভরযোগ্য সত্য ঘটনা, যা আমি প্রবাসে থেকে অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনাকে লিখেছি, ঘটনাটি পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখাগুলো গুছিয়ে না লিখতে পারার জন্য মাফ করবেন। আমার নাম মোহাম্মদ শাহাদাত। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি তার সৌদি আরবের স্থানীয় নাম্বার, বাংলাদেশি নাম্বার এবং সৌদি আরবের স্থানীয় নাম্বার দুটোই তিনি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের কয়েকটা ব্যাখ্যা তো হতেই পারে। একটা হচ্ছে সত্যিই আপনি ওই অবয়বটি দেখেছিলেন এবং সেই অবয়বটি আপনাকে হয়তো কি বলবো যে আঘাত করেছিল, এবং আঘাত করার পরে আপনি হয়তো আহত হয়েছিলেন আসলে সেই বাঁশঝাড়ি, এবং সেইখান থেকে আহত হবার পরে যখন আপনার চেতনা ফেরে তখন হয়তো আপনি আবার ঘরে এসে সবাইকে ডাকেন নিজেই, কিন্তু তখন আপনি ঠিক আধো একটা চেতন অবস্থার মধ্যে হয়তো ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হয়তো আপনি আবারও আপনার সংজ্ঞা হারিয়েছেন, এরকম কিছু একটা হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে এরকম অবয়ব বা যা কিছু আপনি হয়তো বাঁশঝাড়েই কোনো একটা ভাবে হয়তো আপনি পড়ে গিয়েছিলেন এবং সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং আপনি পুরো জিনিসটা স্বপ্নে দেখেছেন, সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে অনেকগুলো ব্যাখ্যা, কিন্তু আমি আসলে সত্যি ব্যাখ্যা কোনটা বা কোনটা ঠিক আমি জানি না। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আপনি একটা অবয়ব দেখেছেন, এবং এই অবয়ব বিভৎস অবয়ব, যেটা আমি এই পর্যন্ত খুব কম শুনেছি। আপনি দেখেছেন একটা বড় অবয়ব যে চুল থেকে পানি ঝরাচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি আনকমন, এবং এইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি যেন সেই অবয়বটি দেখতে পাচ্ছি। আমার ধারণা যে আমার মাধ্যমে, আপনার মাধ্যমে লিসেনাররা হয়তো সেই অবয়বটাকে অবলোকন করেছেন, আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি তাই। এবং সেটি পানি ঝরাচ্ছে চুল থেকে, সেই চুলের পানি আপনার গায়ে ফোটায় ফোটায় এসে পড়ছে। যদি এইটুকু ঘটনা হতো এবং আপনি সেই পানিটা নিয়ে যদি ভেতরে ঢুকতেন এবং আর সত্যি আপনি দেখতেন যে আপনার বুকে পানি, এবং সেই অবয়বটি যদি অন্য কেউ দেখতো তাহলে একদম নিশ্চিত থাকতো। কিন্তু ভয়ের ঘটনাগুলো এরকমভাবে ঘটে না যে আপনি যেটা দেখেছেন সেটা যে আরেকজন দেখবেই তার কোনো মানে নেই। এটা সায়েন্স না, সায়েন্সই শুধুমাত্র বারবার একই জিনিস ঘটে। এবং অবয়ব বা প্যারানর্মাল সব ঘটনা, এটা হচ্ছে আসলে কার সাথে ঘটবে কার সাথে ঘটবে না বলা মুশকিল। হয়তো হতে পারে যে কিছু কিছু মানুষ হয়তো পুরো জিনিসটাই ঘটে অন্য কোনো জগতে, অন্য কোনো পৃথিবীতে। আমরা হয়তো কোনোভাবে সেই পৃথিবীতে অবস্থান করি কিছু সময়ের জন্য, আমরা হয়তো চলে যাই সেই পৃথিবীতে। আমরা তো ওয়ার্ম হোল সম্পর্কে জানি, আমরা আরও অনেক কিছু জানি যে একটা বাস্তব থেকে পরাবাস্তব, বা আমরা যদি একটা জগৎ থেকে একটা জগতে যেতে পারি, এটা হতেই পারে। আমাদের প্যারালাল ওয়ার্ল্ড তো সবসময়ই আছে। হয়তো আমরা কোনো একটা প্যারালাল ওয়ার্ল্ডে কোনো একটা মুহূর্তে হয়তো নিজের অজান্তেই ঢুকে পড়ি। যারা ঢুকে পড়তে পারেন তারা হয়তো অনেক কিছু দেখেন, আর যারা পারেন না তারা হয়তো কোনোদিনই দেখেন না। তো এই সমস্ত জিনিস আমার কাছে খুবই রহস্যময়, এবং আমি এগুলো সমাধান করতে চাই না, বিকজ ইট ইজ নট সায়েন্স, রাইট? আমি চাই যে আপনাদেরকে ভয়ের ওই ব্যাপারটা, ওই আমেজটা উপহার দিতে, এর বেশি কিছু না, এবং আপনারাও সেই ভয়টিকে উপভোগ করবেন। তবে আমি বলবো, এই ঘটনার যদি কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ব্যাখ্যা সহ সেই ইমেইল নিয়ে আমরা আবারও অন্য এপিসোডে আলোচনা করতে পারি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি যে ঘটনাটি, সেটি পাঠিয়েছেন আখলাক আহমেদ মগবাজার থেকে। তিনি লিখছেন, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, আশা করি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আশুথিয়া গ্রামে। ঘটনার দিন সকালে ব্রেকফাস্ট করে আমি আর আমার বন্ধু নজরুল মোটর বাইকে করে গেলাম পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর বাজারে, যেটা ছিল আমাদের বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। নজরুল একজন পোলট্রি খামারি। পোলট্রি ফিড তৈরি করার জন্য সেদিন সরারচর বাজারে যাওয়া। ফিড তৈরি করে একটা ছোট পিকআপে ফিড তুলে দিয়ে পোলট্রির জন্য কিছু মেডিসিন আনতে সে ভৈরব চলে গেল সন্ধ্যার একটু আগে। আমি তখন ফিড মালিকের, অর্থাৎ ফিড মিল মালিকের সাথে গল্প করছিলাম আর চিন্তা করছিলাম চাষ শেষ করে একটু পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ফিড মিলে নাইট শিফটে কাজ চলছিল। একদিকে গল্প করতে করতে আর অন্যদিকে ফিড মিল ঘুরে দেখতে দেখতে আমার খেয়ালই নেই কখন যে রাত 11টা বেজে গেল। তখন ভাবলাম সরারচর স্টেশনে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে রাতটা পার করে দিয়ে ফজরের আজান হলে
বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এ কথা শুনে ফিড মিলের মালিক খুব রাগ করলেন এবং বললেন যদি বাড়ি চলে যেতেন তবে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু আমার বাসা থাকতে আপনি স্টেশনে বসে রাত কাটাবেন এটা ভাবলেন কি করে? আমি নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি বরং বাড়িতেই চলে যাই। ফিডমিলের মালিকের বন্ধু ছিলেন থানার ওসি। তিনি ওসিকে ফোন করে মোটরসাইকেলের নাম্বার দিয়ে বললেন রাস্তায় চেকপোস্টে টহল পুলিশরা যেন খেয়াল রাখে যাতে করে রাস্তায় আমার কোনো সমস্যা না হয়। ফিডমিল থেকে বের হয়ে শরৎচর বাজারে বসে দুজনে মিলে আবার চা খেয়ে বিদায় নিয়ে যখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঘড়িতে সময় রাত 12টা। গ্রামে শীতের রাত 12টা মানে গভীর রাত। 6-7 কিলোমিটারের মতো গ্রামের সরু রাস্তা পেরোলেই কিশোরগঞ্জ ভৈরব মহাসড়ক। আমি মোটরসাইকেল চালিয়ে যেতে থাকলাম, কিন্তু মোটরসাইকেলের হেডলাইটের আলো মিটমিট করে জ্বলছে, আমি তার কোনো কারণ খুঁজে পেলাম না। হেডলাইটের আলো কম থাকায় আমি আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছিলাম। রাস্তার কোথাও দুপাশে ঘন ঝোপঝাড়, আবার কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ, আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে। গ্রামের সরু রাস্তা দিয়ে আমি চলছি। শীতের রাত, একটু পরপরই জমাট বাঁধা ঘন কুয়াশা। কিছু দূর যাওয়ার পর একটা ছোট ব্রিজ। আমি যখন ব্রিজ থেকে সামান্য একটু দূরে তখন লক্ষ্য করলাম ব্রিজের ওপর দিয়ে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। প্যারানর্মাল কোনো কিছু আমি বিশ্বাস করতাম না, তবে বিশ্বাস না করলেও কিছুটা ভয় করতাম। একবার ভাবলাম ব্যাক করে ফিরে যাই। পরক্ষণে আবার মনে হলো বিপদে পড়লে ভয়কে পাশ না কাটিয়ে মুখোমুখি হলে নাকি ভয় থেকে বাঁচা যায়। আমি মোটরসাইকেল চালিয়ে ঘোড়াটিকে পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু আমি এক্সেলেটার বাড়ানোর পরেও মোটরসাইকেল খুব একটা এগোচ্ছে না। মনে হচ্ছে পেছন থেকে মোটরসাইকেল কেউ টেনে ধরে আছে। কিছুতেই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এখন আমার কি করা উচিত। ভয়ে এই শীতের রাতেও ঘেমে ভিজে আমার সমস্ত শরীর একাকার হয়ে গেছে। আমার সামনে একটু দূরেই জমাট বাঁধা ঘন কুয়াশা। মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে কুয়াশা কেটে গেল, আর আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই সাদা ঘোড়া, আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে ইউনুস পাগলা। ইউনুস পাগলা সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন। তাকে চেনে না কিশোরগঞ্জ জেলায় এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সকালবেলা দোকান খুলে যদি কেউ দেখতো যে ইউনুস পাগলা তার দোকানে ঢুকেছে, তাহলে দোকানদার অত্যন্ত খুশি মনে তাকে চা সিগারেট এনে দিত, এবং সেই দিন নাকি তার দোকানে প্রচুর বিক্রি হতো। আবার কোনো রিকশায় ইউনুস পাগলা উঠলে সেদিন রিকশা চালকের আয় নাকি অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি হতো। এই মুহূর্তে ঘোড়ার লাগাম ধরে ইউনুস পাগলা আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ বেশ কয়েক বছর আগেই ইউনুস পাগলা মারা গেছে। আমি লক্ষ্য করলাম সাদা ঘোড়াটা প্রচণ্ড রেগে আমার দিকে তাকিয়ে আছে, আর সেটার চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। ইউনুস পাগলা আমাকে বলল, এত রাতে এখানে কি জন্য এসেছিস? তোর ভাগ্য ভালো যে আমি ছিলাম। এখান থেকে সোজা চলে যাবি, আর ভুলেও পিছনে তাকাবি না। আমার মাথা কাজ করছিল না, হাত পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছে যেন একটা পাথরের মূর্তি। ঘোরের মধ্যেই কোনো রকমে মোটরসাইকেল স্টার্ট দিয়ে সামনে যেতে থাকলাম, এবং এক সময় দেখলাম দুটো টমটম আসছে। টমটম হচ্ছে শ্যালো ইঞ্জিন চালিত এক প্রকার মালটানার গাড়ি। অনেক এলাকায় এটাকে নসিমন বলেও ডাকা হয়। এই টমটমের পেছনে পেছনে সরু রাস্তা দিয়ে এসে মহাসড়কে উঠলাম। রাস্তায় টহল পুলিশ আমাকে থামার ইশারা দিল। মোটরসাইকেলের নাম্বার দেখে আমাকে বলল যে থানার ওসি সাহেবের নির্দেশ রাস্তায় কোনো সমস্যা যেন না হয়। রাত হলে হাইওয়েতে গাড়ি চলাচল থাকে, তাই আর কোনো অসুবিধা হয়নি। বাড়ি ফিরতে রাত 1:23। ঘরে ঢুকতে যাব, তখন দেখলাম ইউনুস পাগলা উঠোনে দাঁড়িয়ে ইশারায় আমাকে ঘরের ভেতরে যেতে বলছে। আমি ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে পড়লাম, আর পরদিন সকালে প্রচণ্ড জ্বর নিয়ে ঘুম থেকে উঠলাম। তখন আমি পরিচিত এক আলেমকে ফোন করে সব জানালাম। সব শুনে তিনি বললেন ওই জায়গাটাতে একসময় শ্মশান ছিল, সেখানে রাতের বেলা চলাচল করলে জিনেরা বিরক্ত হয়। তেমনি এক খারাপ জিন এসেছিল সাদা ঘোড়া হয়ে, এবং হয়তো কোনো ভালো জিন ইউনুস পাগলার বেশে এসেছিল সাহায্য করতে। এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লেগেছে আপনাদের। এই ঘটনার কিছুদিন পর আমার সাথে আরও একটি ঘটনা ঘটে। পরবর্তী সময়ে অন্য একদিন সেই ঘটনা পাঠাবো। আমি পড়ে ফেললাম আপনার ঘটনাটি এবং আপনার নতুন ঘটনার অপেক্ষায় থাকলাম, অর্থাৎ আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো শুরুতে আমি একটু পরিচয় দিয়ে নিই, কারণ এখানে আমার পরিচয়টা খুবই জরুরি। নার্সিং প্রফেশন
নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড এই কাহিনীর। আমার নাম হচ্ছে সোহেল, আমার বাড়ি ত্রিপুরাতে, কিন্তু বর্তমানে কর্মরত আমি কলকাতাতেই থাকছি। কিন্তু ঘটনাটি যেটাই ঘটেছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। যখন আমি কলেজে পড়তাম, ওটা আমার ফাইনাল ইয়ার একটি ঘটনা। ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি, ওটা আমার একটা জুনিয়র সঙ্গে ঘটেছিল, পরে প্রত্যক্ষদর্শী আমি। তো আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। সালটা হচ্ছে 2018 সেপ্টেম্বর মাসের ঘটনা। ডেটটা মনে নেই, বাট ওটা দিনটা শুক্রবার ছিল। তো আমাদের এই সেপ্টেম্বর শেষের দিকে এক্সাম আসছিল, ফাইনাল ইয়ার এক্সাম ছিল। তো আমরা একদম প্রিপারেশন নিচ্ছিলাম, স্টাডি অলরেডি ছিল। তো ভোর 10টার দিকে আমাদের কলেজ থেকে আমাদেরকে ডেকে পাঠায়। আমাদের হোস্টেল আর কলেজ পাশাপাশি। তো আর বলে রাখি রাসেল ভাই, আমাদের এখানটায় আমাদের ফাইনাল ইয়ার ব্যাচের মধ্যে আমরা তো 5 জনই ছেড়েছিলাম, আর এর মধ্যে 2 জন থাকতাম হোস্টেলে, 3 জন থাকতো পিজিতে। তো আমাদেরকে ম্যাক্সিমাম প্রিন্সিপাল অথরিটি যেই আসতেন মেনলি আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদেরকে ডাকাতেন। তো হঠাৎ করে এই 10টার দিকে কল আসে আমরা যে ম্যাম ডেকেছেন যেতে হবে। তখন আমরা দুটো বেরিয়ে যাওয়ার পথে নিচে আমাদের জুনিয়র গুলোকে পেলাম। ওরা বলছিল দাদা তাড়াতাড়ি যান, ওখানটায় তো একটু সমস্যা হয়ে গেছে। আমাদের ওই জুনিয়র ছেলের নাম বলছিল, আমি নামটা বলছি না, ওই সব একটু ম্যাম ডাকছে আপনাকে। তো আমরা তাড়াতাড়ি করে গেলাম। যাওয়ার পর ম্যাম বললো, আমাদেরকে বললো দেখো এই স্টুডেন্ট এই ইয়ারের সমস্যা হচ্ছে, দেখো তুমি তো মুসলিম, তুমি তো জানো তোমাদের কি কি হয় না হয়, আমরা ঠিক বুঝতে পারছি না, তুমি একটু ওই জুনিয়রকে জিজ্ঞেস করে তোমাদের যা করতে হয় তুমি একটু করে একটু বুঝে দাও। তো আমি আর আমার রুমমেট দূরবন্ধু একসঙ্গে গিয়ে ওখানটায় ওদের ক্লাসে ঢুকলাম, ঢুকে ওদের সঙ্গে কথা বললাম। তো যার সঙ্গে করো না, ওই ছেলেটা তখন ওখানটায় ছিল না, ওকে ওর বন্ধুরা ওখান থেকে বের করে কলেজের গ্রাউন্ড ফ্লোরে এনে রেখেছিল একটা রুমে। ওরা 4-5 জন ওর সঙ্গে ছিল। তো ওখানটায় গিয়ে আমরা জানতে পারলাম যে হয়েছিল, ওই ছেলেটা আমাদের সকাল 9:15 কলেজ স্টার্ট হতো। তো 9:15 কলেজ ঢুকে ঠিকঠাক, তো 9:20-25 মধ্যে স্যার ম্যাডাম যিনি থাকতেন ঢুকে যেতেন ক্লাসের মধ্যে। কিন্তু ওই দিন হয়তো 5 মিনিট লেট হচ্ছিল। এর মধ্যে ওই যার সঙ্গে ঘটনা, ওর জুনিয়র ছেলে ওর বেঞ্চমেটকে বললো যে দরজার বাইরে জানালার উপরে একটা অ্যাপেল রাখা আছে, ওটা নিয়ে আমি খাবো। তো ও বললো যে ঠাট্টা করছে, ফাজলামি করছে। তারপর ও গেল, গিয়ে সত্যি সত্যি একটা অ্যাপেল দেখতে পেলো ওখানটায়, ওটা নিল হাতে নিয়ে। অনেকটা অবাক হলো, কারণ আমরা আসলে ওই যে হাইব্রিড যে অ্যাপেল গুলো দেখি অনেক বড় হয়, অ্যাপেল পাই তৈরি করতে অনেকগুলো ওইসব, যেগুলো তৈরি করে না, ওই বড় বড় হাইব্রিড রকম অ্যাপেল ছিল। বাট ও হাইব্রিড অ্যাপেল থেকে খানিকটা বড় ছিল। তো ও একটু ইতস্ত বোধ করে তাও নিয়ে ওকে দিয়ে দেয়। ও জিজ্ঞেস করে তুই কি করে জানলি এর ওখানটা ছিল, আমরা কেউ দেখতে পারিনি। এমনকি ও বললো ওটা আমাকে আমার বন্ধু দিয়েছে খাবার জন্য। তো বেশ, ওর হাতে ও দিয়ে দিয়েছে। ও তো বললো আমাকে খাওয়াস, ও বললো না ওটা তুই খেতে পারবি না, ও এমনটা বললো। তারপর ওটাকে পুরো এখানে যে হাতে নিয়ে আমরা যদি 3টে বাইট নিয়ে যতটা শেষ করতে পারবো, ও প্রথম বাইটে অতটা শেষ করে দিল। তা দেখে ওর সঙ্গে ছেলে একটু ঘাবড়ে গেছিল। ও বলছিল কি হয়ে খাচ্ছিস, তুই কি রাক্ষস হয়ে গেছিস নাকি, এমনটা বলছিল ওরা। ওটা খেয়ে তারপর ওর বেঞ্চমের কাছে জল চাইলো, তোরা জল দিল। এরই মধ্যে ম্যাম ঢুকে বললেন ক্লাসে, ম্যাম ছিলেন। তো ও এর মধ্যে সবাই ম্যাম অ্যাটেন্ডেন্স করছেন, ও এর মধ্যে বিড়বিড়ি করে কি বলছে, আর ওকে ম্যাম ডাকছেন বাট ও রেসপন্স করছে না। তো ম্যাম ওর সামনে গিয়ে দাঁড়ালেন, ওর ম্যাচের কি হয়েছে ওর বলে জিজ্ঞেস করে, ও কিছু বলছে না, ও জাস্ট এমনিতেই ভিডিও করে বলছে। তা দেখে ম্যাম একটু ঘাবড়ে গেলেন। তো ম্যাম বেরিয়ে গেলেন। ম্যাম বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে খবর দিলেন। প্রিন্সিপাল ওখানটায় আসলেন, এসে দেখলেন যে ও বসে আছে। ও ম্যামকে দেখে বলছে আমি মিষ্টি খাবো। আমি কথাটা বাংলায় বলছি, বাট আমাদের ওখানটায় সবাই জানেন ব্যাঙ্গালোরের লোকাল ল্যাঙ্গুয়েজ কানাডা ল্যাঙ্গুয়েজ। তো ওখানটায় আমাদের টিচারের সঙ্গে ম্যাক্সিমাম ইংলিশে কথাবার্তা হতো, কারণ আমরা কানাডা ল্যাঙ্গুয়েজ খুব ভালো বলতে পারতাম না, তো ইংলিশে বলতে পারতাম মেনলি কলেজে। তো ইংলিশে কথোপকথন হচ্ছিল, বাট আমি বাংলায় বলছি। তো কতক্ষণটা এমন হচ্ছিল, ওর বন্ধুরা যেভাবে আমাকে বললো যে
ও ম্যামকে দেখে বললো, ম্যাম আমি মিষ্টি খাবো, ও মিষ্টি খেতে ইচ্ছে করছে। তারপর ম্যাম নিজের ওখান থেকে 50 টাকা দিয়ে ওর রুমে বেঞ্চ মেয়েকে পাঠালেন, বলে 4টে মিষ্টি নিয়ে আসো। তো ব্যাঙ্গালোরে সেই ওরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, সবাই জানেন রসগোল্লা আসলে কিছু পাবেন না তখন। যেগুলা পাওয়া যায়, যেগুলো নর্মাল সুইট পাওয়া যায়, ওগুলো আনলো, ও খেলো, খেয়ে বলতো জল খেলো, জল খেয়ে ম্যামকে থ্যাংক ইউ বললো। তারপর ও বসে কোরআন তেলাওয়াত শুরু করলো। তো মানে ও ছেলেটা ভালো, ও নামাজ পড়তো রোজ, ও ঠিকঠাক মতো ভালোভাবে পড়াশোনা করতো, সব ঠিকঠাক ছিল ওর। কিন্তু মানে ও এত ভালো যে মানে কোরআন তিলাওয়াত করতে পারে, তা আমাদের কিছু জানা ছিল না ওখানটায়। ছোট থাকলে ভাই জানেন যে সবাইটা জেনে যায় কি কিরকম ছেলে, ব্যবহার কিরকম, কি জানে, তো ওরটা জানা ছিল না। তো তা দেখে ম্যাম একটু ঘাবড়েলেন, তো তারপরই ম্যাম আমাদেরকে খবর দিলেন। তারপর আমরা ওখানটায় গেলাম, তারপর গিয়ে আমরা ওদের সঙ্গে এটা জানতে পারলাম, তারপর ওরা ওই অ্যাপেলটা নিয়ে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো আমরা যতক্ষণে গিয়েছিলাম তার মধ্যে ওর বন্ধুরা ওর সঙ্গে কথা বলছিল, যারা ছিল। মেয়েরা তো তখন ঘাবড়ে একদম শেষ, তো ছেলেরাই কথা বলছিল মেনলি। তো ওর সঙ্গে বলছিল ওর বন্ধুদেরকে, তো আর কি যাবি আমার সঙ্গে আমাদের বাড়ি? তো ওর বন্ধুরা বললো, হ্যাঁ এইবার ছুটিতে বাড়িতে গেলে অবশ্যই তোর বাড়িতে যাবো না কেন, বেড়াতে যাবো নিশ্চয়ই। বলে না আমি ওখানটার কথা আমার বাড়ি বলছি, যাবি তোরা, নিয়ে যাবো তোদেরকে, সন্ধ্যাবেলা আসবি, এরকম বলছিল। তো ওরা বললো কি বলছে, কি মাথা খারাপ হয়েছে না, তাই এটাই ভাবছিল। তারপর ওরা ওকে ক্লাসে সবাই ভয় পাচ্ছিল বলে নিচে নিয়ে গেল। তারপর আমাদেরকে ডাকলো, তারপর আমরা ওখান থেকে ওকে নিয়ে গেলাম। আমাদের ওখান থেকে মসজিদটা হেঁটে গেলে 2 মিনিট, খুবই কাছে ছিল। তো আমরা ওখানটায় গেলাম, দিনটা শুক্রবার ছিল, আগেই বলেছি। তো আমরা ভেবেছিলাম যে ইমাম সাহেবকে পেয়ে যাবো, কিন্তু পাইনি। ওখানটায় গিয়ে দেখি শুধু আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন। তো যাওয়ার সময় যে ঘটনা, তা আমাকে একটু বলি। ও যাচ্ছিল ভালো, ও বললো যে আমাদেরকে বললো যে সোহেল ভাই দেখো ওরা কি বলছে, আমি কি জানি কি বলছে, ম্যামকে কি বললো আমি জানি না, আমাকে বলছে মসজিদে নিয়ে যেতে, জুম্মার টাইম হয়নি, আমি স্নান করিনি, এখন কেন যাবো, জুম্মা তো একটা, এখন তো বাজে বেলা 10টা, পরে গেলেই তো হতো না। তো আমি ওকে বুঝলাম, ঠিক আছে ভাই চল যা দেখে আসি, মসজিদ সাহেব ডেকেছেন তাই যাবো আমার ওখানটায়। তো গিয়ে মশা কি বললেন, তো মসজিদ সাহেব দেখে বললেন হয়তো ওর সঙ্গে কিছু খারাপ কিছু লেগেছে বা কিছু হয়েছে ওর। তো উনি শুধু এটা পানি পোড়া দিয়ে দিলেন, বললেন যে জুম্মার টাইমে যখন আসবে ওকে নিয়ে আসবে, তখন এই মাসে থাকবেন, তখন উনি দেখে বলে দেবেন। তো ঠিক আছে, আমরা তো একটা ঘটনা ওখানটায় বলি কি হয়েছে। আমরা বললাম মসজিদে চল, ও রাজি হয়ে গেল, ঠিক আছে। বাট গেটে ঢোকার একটু আগে, ঢোকার আগে ও বেহুশ হয়ে গেল। ওখানটায় মসজিদ সাহেব আসলেন, তারপরে আমরা ওকে নিয়ে গিয়ে তারপরে একটু জল খাইয়ে ঠিকঠাক করে, তারপরে উনি জল পোড়া দিলেন ওকে, বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর যে ঘটনা হচ্ছে, আমি যেহেতু ভূত শুনি, তো সবারই একটু ওই ভূতে কৌতূহলটা থাকে, তো সেটা আমারও ছিল। তো আমি কলেজে গিয়ে ওই অ্যাপেলটা কোথায় ফেলেছে ওরা, আমি ওটা দেখতে চাইলাম। তো আমি গিয়ে দেখি অ্যাপেলটা ওরা যে ডাস্টবিনটা ফেলেছে, তো ওখানটায় আরো অন্যান্য বিস্কিট ছিল, তারপরে ওই বেনানা পিল ছিল, ওগুলো সবগুলো ছিল। ওগুলা সবগুলাতে পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে ধরেছে। বাট শুধুমাত্র ওই অ্যাপেলটাতে কোনো পিঁপড়ে ধরে নেই। আপনি সাধারণত কোনো অ্যাপেল বা কিছু খাবার জিনিস দেখুন, পিঁপড়ে চলে আসবে 5 মিনিটের মধ্যে, তা তো গ্যারান্টি। কিন্তু ওখানটা ওই অ্যাপেলটার মধ্যে পিঁপড়ে ছিল না। তো আমি এটা কাগজে মুড়িয়ে ওটা নিয়ে এসেছি। তারপর আমি ও গ্রাউন্ড ফ্লোরে থাকতো, আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম। তো গ্রাউন্ড ফ্লোরে ওর যে রুমমেট, আমি ওকে কলেজ থেকে বের করে আনি, যে ওকে রুমে নিয়ে যায়, স্নান টান করি, তারপর আমরা ওকে মসজিদে নিয়ে যাব। তো ওরা দুজন একসাথে গেল। তারপর আমি ওকে বললাম যে অ্যাপেলটা আমি তোর রুমে রাখছি, আমার রুমে নিচ্ছি না, যাওয়ার সময় নিয়ে যাবো, ইমাম সাহেবকে দেখিয়ে দেবো। তাই ভাগ্য ভালো, আমি ওই অ্যাপেলটার একটা ভিডিও করে রেখেছি, ওদের রুমে রেখে একটা ভিডিও করেছি আমার বন্ধুদের দেখানোর জন্য। আমার রুমমেট যারা ছিল, ক্লাসমেট যারা ছিল, সবাই তো ছিল না, ওদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম, সেটা আমি আপনাকে সেন্ড করে দেবো। তো ওরা একসাথে রুমে গেলে আমি অ্যাপেলটা রাখলাম, আমি বেরিয়ে আসলাম। আমি ওকে বললাম যে একটু নজরটা দে, ওকে নজরে রাখবি, তারপর ওকে তোর সঙ্গে রাখবি, এই লাঞ্চটা সেরে তারপর একসাথে জুম্মা চলে যাব। তো ওরা দুজন, তারপর আমি উপরে চলে গেলাম। তারপর আমি যখন নিচে নেমে আসলাম জুম্মা যাবো বলে, তখন আমি ওদেরকে ডাকলাম। তো ও বলছে যে সোহেল ভাই, ওর রুমমেট যে ছিল, অ্যাপেলটা খুঁজে পাচ্ছি না, এখানটায় ছিল। আমি বললাম ছিল মানে?
তো ও বললো যে দেখো আমি আর অত একসাথে রুম থেকে বেরিয়ে লক করে গেছি, চাবি আমার সঙ্গে ছিল, ও স্নান করে আমার জন্য বাইরে দাঁড়িয়ে ছিল, আমি এসে রুম খুললাম কিন্তু রুমে অ্যাপেল নেই। তো তা শুনে তো আমি রীতিমতো মানে ঘাবড়ে গেছিলাম যে আমি কোনো কি বিপদ ডেকে আনলাম আমার জন্য না বাকি সবার জন্য। তা আমি বললাম ভাই ঠিক আছে তাহলে চলো আপাতত যাই, জুমার নামাজটা আদায় করি, তারপর ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেখা যাবে কি হবে। তো ও তখন একদম ঠিকঠাক, কোনো বাজে কথা নেই, কোনো উল্টা কথাবার্তা নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে ওর। ওখানটায় গেলেও ভালোভাবে নামাজও পড়লো। তো তারপর নামাজ পড়ে আমরা একটু টাইম নিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম, বললাম যে এই ঘটনা এই হচ্ছিল। তো উনি একটু খানিকক্ষণ দেখলেন, ওকে একটু ফটো দিলেন, একটু জল পড়া দিলেন আর একটু তেল পড়া দিলেন, বললেন ওই তেলটা ওকে 3 দিন লাগাতে আর এই জলটা খেতে। তো আর বললেন যে ও হয়তো কোনো একটা জায়গা দিয়ে এসেছিল বা ক্রস করছিল যেখানটায় কোনো খারাপ ছায়া ছিল বা কিছু ছিল, তাই হয়তো ওর উপর একটা আশা করছিল, বাট এই ময়দিন সাহেব যা দিলেন তাতেই অনেকটা হবে সে ছেড়ে গেছে হয়তো। তা তো ভাই রাসেল ভাই এই ঘটনাটা ততটা ভৌতিক নয় জানি, বাট যখন আমরা ওকে জিজ্ঞেস করলাম যে মানে কিছু হয়েছিল কি এর আগের দিন বা কোথায় গিয়েছিলি, তো তখন ওর তো ঠিক মনে নেই, ও বলছে ওর ঠিক মনে নেই। হ্যাঁ, ও তো বলছিল যে ওকে নর্মালি কলেজ গিয়েছিল, কলেজ থেকে তারপর জিম গিয়েছিল, অতটুকুই বলে জিম থেকে চলে এসলো, খেয়ে টেয়ে স্নান করে পড়তে বসেছিল, এতটুকুই। ওর সঙ্গে আরেকটা যে ওর জিম পার্টনার ছিল ওকে জিজ্ঞেস করলাম, তো ও বলছিল যে ওরা আসার সময় ও এখানটায় দাঁড়িয়ে মানে ওই যেখানটা জিম দিয়ে যেত এখানটা কিছু পরিত্য জায়গা ছিল, পরিত্য ওখানটা খারাপ জায়গা নয়, মানে ওখানটায় জমি ছিল এমনি পড়েছিল, সবাই যাতায়াত করতো, বাট ও ওখানটায় পেচ্ছাপ করেছিল। তো ও বলছিল পেচ্ছাপ করেছিল এতটুকু, আর কিছু নয়। তো আমরা সবাই বুঝলাম যে হ্যাঁ হয়তো ওখানটা কিছু একটা ছিল, ও পেচ্ছাপ করে হয়তো ওটা রেগে গিয়েছে তাই ওর উপর আসর করেছে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা। এই ঘটনাটা খুবই ভৌতিক নয় তা আমি জানি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, কর্মসূত্রে জানেন আমাদের এই নার্সিং স্টাফে তো বর্তমান সিচুয়েশন আমি বুঝতেই পারছেন এই প্যান্ডেমিকে, তো তার জন্যই। আর ইনশাল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আসি আপনাদের শোতে আসবো। আর আমার হসপিটাল নিয়ে একটা ঘটনা আছে যেটা আমি আগামীতে কোনো একদিন শেয়ার করবো, তাও যদি টাইম পাই অবশ্যই শেয়ার করবো। ওই ঘটনাটা খুবই ওই ভৌতিক নয়, আমার কোনো ঘটনাই ভৌতিক নয় বলতে পারি, বাচ্চা একটু অস্বাভাবিক। নাগরি ভাষাটা হচ্ছে সিলেটের ভাষার একটা বর্ণমালা। সেই বর্ণমালায় সিলেটের ভাষায় লেখা হতো, সিলেটি ভাষায় লেখা হতো। তো উনি পুঁথি পড়তে দূর দূরান্তে যেতেন বিভিন্ন সময়, এবং আপনারা যারা জানেন যে পুঁথি পাঠের আসর বসত মূলত এক ধরনের রাত ধীরে ধীরে যখন গভীর হচ্ছে, মানে রাত 8টা-9টা থেকে, এবং পুঁথি পড়তে পড়তে কিভাবে সময় চলে গেছে উনি আসলে নিজেও জানেন না। এরকম অবস্থায় উনি আর ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যে পুঁথি পাঠ শেষ করবেন নাকি চলে আসবেন। এরকম দোটানার মধ্যে উনি তারপরে হচ্ছে পুঁথি যতটুকু সম্ভব শেষ রাত অবধি, মানে 2টা-3টা অবধি পাঠ করে তারপরে ওনারা যে বাড়িতে পুঁথি পাঠ করতে গিয়েছিলেন সে বাড়ি থেকে বিদায় নিয়ে উনি নিজের বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আমাদের যে এলাকাটা, আমি আমার পরিচয় দিয়ে রাখি এখানে। আমার নাম রাসেল রাজু। আমি বর্তমানে হচ্ছে থাকি এস্তোনিয়ার তার্তুতে। সেখানে ইউনিভার্সিটি অফ তার্তুতে হচ্ছে ফোকলোর বিষয়ে মাস্টার্স পড়তেছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। তো আমাদের গ্রামের হচ্ছে পাশে হচ্ছে একটি ছোটখাটো হাওর রয়েছে, যেটাকে আমরা বিলেঙ্গার হাওর বলে ডাকি। তো আমার গোড়া চাচা হচ্ছে সেখান দিয়ে পুঁথি পাঠ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসবেন, এরকম অবস্থায় রওনা হয়েছেন। হাঁটতে 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 উনি যখন মহালদারের বাড়ি নামক একটা জায়গা আছে, সেই বাড়ির কাছে উপস্থিত হন, তখন উনি একটু যেন হচ্ছে
পথ হারিয়ে ফেলেন টাইপের অবস্থা হয়, মানে উনি হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, এরকম অবস্থায় উনি তারপরে হচ্ছে হাঁটতে থাকেন হুট করে দেখেন যে ওনার পরিচিত একজনের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই বাড়িতে প্রচুর পরিমাণে তখন তো হচ্ছে লাল নীল বাতি ছিল। তো লাল নীল বাতি জ্বলতেছে এবং বাড়ির সামনে একটা তোরণ, যেটাকে আমরা সিলেটের লোকজন গেট বলে থাকি, বিয়ের গেট। তো উনি ভাবলেন যে এই বাড়িতে বিয়ে হচ্ছে, এবং যে সময়ের কথা বলছি তখন কিন্তু রাতের বেলা বিয়ের আয়োজন হতো। তো রাতের বেলা উনি বিয়ে বাড়িতে এসে হাজির হওয়ার পরে দেখলেন যে ওনার পরিচিত এক ভাই তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। তো ওনাকে ওনারা এক ধরনের বেশ আন্তরিকতার সাথে, ঋদ্ধতার সাথে বাড়িতে নিয়ে গেলেন এবং বসিয়ে বললেন যে আপনি এত রাতে আসছেন, আমরা জানতাম না যে আপনি এভাবে আসবেন, আচ্ছা আপনি বসুন, আপনাকে কি খেতে দিব। উনি বললেন না, আমি তো কিছু খাবো না, আমি বাড়ি যাব, আমার একটু দেরি হয়ে গেছে। উনি বললেন না না, আপনি এত কষ্ট করে আসছেন, আপনাকে যদি আমরা ভালো মন্দ কিছু খেতে না দিই তো কেমন লাগে? আচ্ছা আপনি এক কাজ করুন, এই মিষ্টিগুলো খান। ওনাকে প্রচুর পরিমাণে একটা ট্রেতে করে হচ্ছে মিষ্টি এনে দেওয়া হলো। আর সেই সময় হচ্ছে মিষ্টির প্রতি মানুষজনের প্রচুর ঝোঁক ছিল, বিশেষত আমাদের প্রজন্মের মানুষজনের মধ্যেও মিষ্টির প্রতি এক ধরনের আলাদা মানে টান কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। তো উনিও হয়তো খুব পছন্দ করতেন মিষ্টি খেতে। তো উনি একটা চেয়ারে বসে ট্রেটা হচ্ছে একটা টেবিলে রেখে, বিয়ে বাড়িতে যেরকম করে রাখা হয় স্পেশালি গ্রামে, তো সেভাবে তিনি মিষ্টি খাচ্ছেন, বেশ ভালো লাগছে ওনার। এমন সময় হুট করে উনি শোনেন হচ্ছে ফজরের আজান হয়ে গেছে, এবং ফজরের আজান হওয়ার সাথে সাথে ওনার আশপাশে যে বিয়ে বাড়ি ছিল সবকিছু মানে একদম মিলিয়ে গেল, এবং উনি দেখেন যে উনি জমির আল আছে না, আল পথ ধরে আমরা হেঁটে যাই বা এরকম করি, সেই আলে বসে জমিতে গোবর থাকে না, স্পেশালি যখন সেখানে গরু চড়ে বেড়ায়। আর যে সময়ের কথা বলছি সেটা শীতের সময়, বর্ষার সময় কিন্তু পুঁথি পাটের আসর এরকম করে বসে না, কারণ সবারই কাজ থাকে, ধান চাষ করা, এরকম অনেক কিছু। তো উনি জমির আলে বসে গোবর খাচ্ছেন, এরকম দেখতেছেন। তারপরে উনি মানে ভয় পেয়ে যান, বাড়ি ফিরে এসে সবাইকে জিনিসটা বলেন। তো এই ঘটনাটা আমাদের একটা মানে তথাকথিত যে ভূতের গল্প সেরকম কিছু না, কিন্তু এই ঘটনা একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক ধরনের হিউমার। মানে একটাবার চিন্তা করে দেখেন যে উনি ভূতের সাথে একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, সেটাতে তিনি ভয় পেয়েছেন, কিন্তু আমাদের কাছে এসে যখন এই ঘটনাটা উনি বলতেছেন আমরা কিন্তু হাসতেছি, আমাদের হাসি পাচ্ছে যে উনি কি বলে গোবর খাচ্ছেন, মানে একদম সুস্পষ্ট ভাষায় বলে উনি গোবর খাচ্ছেন, এরকম একটা ব্যাপার, যেটাকে ভূতেরা ওনাকে এক ধরনের মিষ্টি স্বাদ দেখিয়ে খাইয়ে দিয়েছিল বা খেতে দিয়েছিল, ওনাকে এক ধরনের কি বলে ধোকার মধ্যে ফেলে দিয়েছিল। তো এই ঘটনাটা আমাদের মধ্যে অনেক হাস্যরসের জন্ম দেয়। আর আরেকটি ঘটনা আমি যেটা আপনাদের সাথে মানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2009 সালের ঘটনা। তো সে বছরই আমার গোরা চাচা মারা যান, এবং দুঃখের বিষয় হচ্ছে আমি ওনার জানাজায় থাকতে পারিনি। কেন থাকতে পারিনি সেটা হচ্ছে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি, এবং সুখের কারণটাই হচ্ছে আমার মানে মজার ঘটনা আমার কাছে, দুঃখজনকও এবং মজারও, যে আমি যখন কলেজে যাই, আমি যেহেতু একটু অ্যাক্টিভিস্ট টাইপের ছিলাম, অ্যাক্টিভিস্ট বলতে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের দিকে আমার ওই সময় কখনোই চোখ ছিল না। তো আমি ডিবেট, এরপর হচ্ছে কুইজ, এরপর হচ্ছে লেখালেখি, এই ধরনের ব্যাপারগুলোর সাথে বেশ ভালোভাবেই জড়িত ছিলাম। আমার কলেজেরই এক সিনিয়র, উনি হচ্ছে ডিগ্রিতে পড়তো, আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে। তো উনি আমাকে অনেক স্নেহ করতো, কিন্তু আমি হচ্ছে খুব ইন্ট্রোভার্টেড একজন মানুষ, অন্তর্মুখী স্বভাবে। উনি আমার সাথে এক ধরনের ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করা, আমাকে স্নেহ করা, আমার সাথে কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এই জিনিসটা খুব প্রেফার করতো কেন জানি, কিন্তু আমার ওনাকে পছন্দ হতো না। তো আমি সরাসরি ওনাকে এই জিনিসটা বলে দিই যে ভাই আমি আপনার সাথে কথা বলবো না, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে না। তো এই জিনিসটার পরে অন্যকে আমার উপর খুব ক্ষেপে যায়,
তো এরপরে হচ্ছে আমি একদিন বাড়িতে বসে বসে সমরেশ মজুমদারের তখন সমরেশ পড়তাম খুব বেশি, সাতকাহন উপন্যাসটি পড়তেছিলাম। মানে সাতকাহন প্রায় পড়া শেষ হয়ে আসতেছে, আমার 3-4 দিন এক নাগাড়ে পড়ে শেষ করে ফেলতেছি, এরকম অবস্থা আর কি। তো সাতকাহন পড়ে শেষ করে আমি ইচ্ছে হলো 3-4 দিন আমি কারোর সাথে দেখা সাক্ষাৎ করি না। আমার একটা ফ্রেন্ড আছে একদম পাশের বাড়িরই বলা যায়, নাম জাবির। তো আমি ওর সাথে দেখা করার জন্য ওর বাড়িতে যাই হেঁটে হেঁটে। তো ওর বাড়ি যাওয়ার পথে হচ্ছে আমার খুব শরীর খারাপ লাগা শুরু করে, যেন আমি শ্বাস নিতে পারতেছি না, আমি কিচ্ছু দেখতেছি না। তো ওর সাথে দেখা হওয়ার পরে বলে মানে বসার জন্য বলে আমি বলি, না রে আমি শরীর ভালো লাগতেছে না, আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে আমি মানে চোখে খুব ঝাপসা দেখতেছিলাম, বাট কিভাবে যেন আমি মানে বাড়িতে পৌঁছে যাই। বাড়ি পৌঁছার পরে হচ্ছে মানে আমি মায়ের সাথে দেখা হয় আমার। মা বলে, তোর কি হয়েছে? আমি বললাম যে মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি মনে হয় মরে যাব। বলে আমি আমার সেজ ভাইয়ের রুমে গিয়ে হচ্ছে এক ধরনের শুয়ে পড়ি সম্ভবত। কিভাবে আমি সেজ ভাইয়ের রুমে গেছি সেই জিনিসটা আমার মনে নাই। এরপরে হচ্ছে আমার মানে আর কিছু মনে নাই, আমি জাস্ট শুয়ে পড়ার পরে সম্ভবত মা বলে যে আমি অজ্ঞান হয়ে যাই এবং প্রায় 12 ঘন্টার মতো অজ্ঞান হিসেবে। এরপরে আমাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে ডাক্তারেরা অনেক ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, বাট কোনোভাবেই আমার এই যে অজ্ঞান হয় জিনিসটা যাচ্ছিল না। অজ্ঞান হচ্ছি, একই সাথে আমার খিঁচুনি হচ্ছে, প্রচন্ড রকমের এই ধরনের ব্যাপার স্যাপার ঘটতে থাকে আমার সাথে। এমত অবস্থায় আমি একটা জিনিস এখানে বলে রাখি যে যখন হারুন ভাই ওনার নাম, ওনার কাছে আসলে আমার অনেক ক্ষমা চাওয়ার আছে। কখন ওনার সাথে যদি দেখা হয় অবশ্যই ওনার কাছে আমি ক্ষমা চাইবো, কারণ উনি আমার কারণে অনেক ধরনের সাইকোলজিক্যাল হোক এবং সামাজিক হোক বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিলেন। আমি মাকে বলি যে হারুন ভাইয়ের সাথে আমার এরকম একটা কথা কাটাকাটি হয়েছে এবং উনি সম্ভবত আমার উপরে খুব জিনিসটা শেয়ার করি মায়ের সাথে। তো আমি যখন অসুস্থ হই এবং কোনোভাবেই আমার অসুখ যাচ্ছিল না, তখন মা চিন্তা করে যে এই ছেলেটার সাথে আমার ছেলে হচ্ছে এক ধরনের খারাপ ব্যবহার করেছে, তাইলে মনে হয় ওই ছেলেটা ওকে কোনোভাবে বান মেরেছে যাতে আমার ছেলে মারা যায়, এবং আমার ছেলে তো এখন যে অবস্থায় আছে সে যে কোনো সময় মারা যাবে। তো এটা চিন্তা করে ওনারা হচ্ছে আমাকে বিভিন্নভাবে, যেটাকে সিলেটের ভাষায় বলে মোল্লাকি চিকিৎসা, মানে মোল্লা এরপরে পীর এই ধরনের যারা তাবিজ টাবিজ করে তাদের মাধ্যমে চিকিৎসা করানো আর কি। উনি আমাকে একজন পীরের কাছে নিয়ে যায়। সেই পীর হচ্ছে আমার ফ্রেন্ডের, কলেজ ফ্রেন্ডেরই চাচার নাম ফখরুল পীর। ওনার কাছে নিয়ে যায়, উনি হচ্ছে আমাকে মোটামুটি চিকিৎসা দেয়, বাট আমার কমে না আসলে। উনি বলে যে আমাকে কেউ নাকি বান মেরেছে, এই ধরনের ব্যাপার ঘটেছে, তো আমি সুস্থ হয়ে যাব, বাট কোনোভাবেই আমি সুস্থ হয়ে উঠি। তো আমাদের এলাকায় সায়েম হুজুর নামে একজন হুজুরের উত্থান ঘটতেছে সেই সময়। মানে উনি হচ্ছে বলা হয় যে উনি জিন পোষেন বলতে হচ্ছে কি উনি বেশ ভালো আমল করেছিলেন, যে কারণে জিনেরা এসে ওনাকে এসে ধরা দিয়েছিল, কারণ উনি নাকি টানা 40 দিন সম্ভবত মসজিদে নামাজ পড়েন বা এই ধরনের একটা বিশ্বাস আছে আর কি, উনি বেশ ভালো আমলদার মানুষ। তো ওনার আমলের উপরে মুগ্ধ হয়ে জিন্নে মুমিন যারা জিনদের ভিতরে মুসলমান তারা ওনাকে এসে ধরা দেয় যে বলে আমরা তোমার সহযোগিতা করব। তো তাদের সহযোগিতায় উনি হচ্ছে মানুষজনকে তাবিজ বা এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে চিকিৎসা দেওয়া শুরু করে। উনি তখন মূলত ওই রকম করে এখন প্রচুর বিখ্যাত, ওনার প্রচুর মানে কি বলে রোগী ওনার কাছে আসে আসলে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তখন সেরকম করে ছিল না। তো উনি আমাদের বাড়িতে আসেন আমাকে দেখার জন্য, এবং বেশ ভালোভাবেই উনি বলেন যে ওকে এরকম করে সমস্যা হয়েছে, যে আপনারা আর দৌড়াদৌড়ি না করে আমার কাছে দিয়ে দেন। কিন্তু যেহেতু উনি ওই রকম করে বিখ্যাত না, মানে ওনার তেমন রোগী টুগী নেই, উনি মাত্র দাঁড়াচ্ছে, এই অবস্থায় আসলে কেউ আর ওনাকে ওই রকম করে খেয়াল করেনি। আমাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হলো বিভিন্ন মোল্লার কাছে। একবার হচ্ছে কি আমি প্রচন্ড রকমের খিঁচুনি দিয়ে আমি উল্টাপাল্টা কথা বলা শুরু করি, বিভিন্ন ধরনের কথাবার্তা। তখন আমাকে জিজ্ঞেস করা হয় যে তুই এসব কথা বলতেছিস কেন?
তো আমার মা বলে আর কি এই জিনিসটা আমার কাছে, আমি তো ওই রকম করে এতক্ষণ নিজে আমি আমার মধ্যে ছিলাম না আসলে। মা বলে যে আমি নাকি বলতেছিলাম যে আশেপাশে প্রচুর ভূত প্রেত আছে, ওদেরকে হচ্ছে আমি ধরবো। আমি সবাইকে বলছিলাম যে বোতল দেওয়ার জন্য, কয়েকটা বোতল দেওয়ার জন্য। ওনারা প্রচুর বোতল কালেক্ট করে, সংগ্রহ করে, এবং আমি সেই বোতলে হচ্ছে ভূতগুলাকে ভরে দিচ্ছিলাম। ওনারা জিজ্ঞেস করে যে আমি কিভাবে ভূতগুলাকে দেখছি। তখন নাকি আমি বলেছিলাম যে সায়ান হুজুর জিন পাঠিয়েছেন, ওনার জিনেরা হচ্ছে আমাকে দিয়ে এই ভূতগুলা বোতলে ভরাচ্ছে। তো বেশ মারামারি নাকি হয়, ভূতদের সাথে যুদ্ধ হয় জিনদের, এবং জিনেরা সেই ভূতগুলোকে বোতলে ভরে বোতলের ছিপি লাগিয়ে কি কি সব পরে, আমি নাকি পড়তেছিলাম, পরে ফুটু দিয়ে সেই বোতলগুলো একদম সিলগালা করে দেওয়া হয়। সিলগালা তো হচ্ছে এমনিতে না, ছিপি লাগিয়ে সেগুলোতে কিছু একটা পরে ফু দিয়ে দেওয়া, এরকম অবস্থা আর কি। তো তারপরে বলা হয় যে এই বোতলগুলো কি করা হবে, এত এত বোতল, প্রায় 10, 15, 20, 30 এরকম, আমি ঠিক জানি না আসলে, আমি দেখিও নি, কারণ আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থ অবস্থায় ওনারা সব আমাদের বাড়ির একদম শেষ সীমা, যেটা গ্রামের বাড়ি, তো শেষ সীমায় মানে মাটিতে গর্ত করে সেখানে পুঁতে রাখেন সেই বোতলগুলো। মানে যেহেতু আমি বোতলগুলো হচ্ছে এক ধরনের সায়াম হুজুরের জিনদের সহযোগিতায় ভূতদেরকে এক ধরনের বন্দি করে ফেলি। বন্দি করার পরে সেগুলোকে পুঁতে রাখার যে এক ধরনের নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুসারে সবাইকে বলা হয় যে এইগুলো যাতে এমন জায়গায় পুঁতে রাখা হয় যেখানে কখনো কখনো কেউ বাড়ি ঘর বানাবে না, এবং যেখানে হচ্ছে কারোর সীমানা নেই। মানে আমাদের বাড়ির সীমানা, আমাদের বাড়ির পরে হচ্ছে আরেকটা জমি আছে, জমির পরে হচ্ছে কবরস্থান। সেই জায়গায়, এমন একটা জায়গায় মানে পুঁতে ফেলতে হবে যেখানে কখনো কেউ আবাস করবে না, কেউ খুঁড়বে না, মাটি খুঁড়ে কোনো কিছু বের করবে না, এরকম একটা জায়গায় পুঁতে ফেলার জন্য বলা হয়। তো সবাই মিলে সেই জায়গাটায় বোতলগুলো পুঁতে রাখে, পুঁতে ফেলে অনেকগুলো বোতল। তো এরপরে হচ্ছে একদিন মা বলে যে তিনি নাকি হচ্ছে রাতের বেলা ওনার কোনো কারণে হচ্ছে ঘুম ভেঙে যায়, বা উনি হচ্ছে রাত জেগে কোরআন পড়তো। তো উনি কোরআন পড়তেছে, হুট করে ঠাস করে আমাদের একটি জানালা খুলে যায়। ওইটা থেকে উনি আমার কাছে বসে পড়াশোনা শুরু করে। তখন নাকি আমাদের টিনের চালায় ঠাস ঠাস করে শব্দ হতে থাকে। মানে আমাদের ঘরটা হচ্ছে টিন শেড ঘর, সেই টিনের চালায় হচ্ছে ঠাস ঠাস করে শব্দ হতে থাকে। সেটা শুনে ওনারা সবাই বাইরে বের হয়ে দেখে, মানে প্রচুর পরিমাণে কাক বা এরকম কিছু একটা পাখি বা দূরও হতে পারে আমাদের চালায় ঝাঁকে ঝাঁকে এসে নাকি বসতেছে। তো এই জিনিসটা দেখে সবাই ঘাবড়ে যায়। তখন আর রাতের কথা চিন্তা করে আর কেউ দেখে না। আবারও সায়াম হুজুরকে কল দেয় মোবাইলে। তো ওনাকে কল দেওয়ার পরে উনি বললেন, আচ্ছা সমস্যা নেই, আপনারা টেনশন করবেন না, আগের বারও তো আমি জিন পাঠিয়েছিলাম, আর রাসেল তো ওইগুলোকে বোতলে, ওরা তো রাসেলের সাহায্যে এগুলোকে বোতলে ভরিয়ে বন্দি করেছে, এইগুলোকে আমরা বন্দি করে ফেলবো, ঠিক আছে? তো তখন হচ্ছে কি, আমি আবারও এক ধরনের ভূতগুলোকে মানে ধরে বোতলে বন্দি করার ইয়েটা আবারও শুরু করি। এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করা হয়, মানে আমাকে বলতে হচ্ছে জিনদেরকেই, যেটা আমি আমার ভাগনার কাছ থেকে শুনেছি। ও আমাকে প্রায়শই এই জিনিসটা বলে যে তুমি তো এখন অনেক ধরনের কথাবার্তা বলো, তো তখন নিজেই তো এরকম করছিলা, ঠিক আছে? তো ও তখন আমাকে বলে, ওর কাছ থেকে শুনি যে হচ্ছে আমি জিনদেরকে নাকি জিজ্ঞেস করা হয় যে এই যে এতগুলো ভূত আসতেছে, এরা কোত্থেকে আসতেছে, এদেরকে কে পাঠিয়েছে? তো ওরা বলে ওরা হচ্ছে নাকি ইয়ে থেকে আসছে, সিলেট থেকে আসছে, এসে হচ্ছে আমাদের যে বিলেঙ্গার হাওড়ের কথা আমি আমার আগের ঘটনায় বলেছি, সেখানে নাকি প্রচুর গোবর খেয়ে চলে আসছে। তাদের আর মানে খিদা টিদে নাই, তাদেরকে আপ্যায়ন করা লাগবে না, তাদেরকে ছেড়ে দিই। মানে জিনেরা বলছিল নাকি যে তোদেরকে ধরছি, এখন তোদেরকে খাওয়া দাওয়া করাবো, আদর আপ্যায়ন করানো হবে, মানে ওই যে পোড়া তেল ওই ধরনের ব্যাপারগুলো দেওয়া হবে। ওরা বলে নাকি ওরা খেয়ে আসছে, সিলেট থেকে আসছে, আবার সিলেট চলে যাবে, ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনেক
কাকুতি মিনতি নাকি করে। তো তখন আর ওদেরকে ছেড়ে দেওয়া হয় না এবং আরো অনেকগুলো বোতল ভর্তি হয় জিনে বা ভূতে। এভাবে চলতে থাকে অনেক দিন। তারপরে এক সময় হচ্ছে আমি মোটামুটি সুস্থ হই এই সায়াম হুজুরেরই ট্রিটমেন্টে। মানে উনি আমাকে বেশ চিকিৎসা করায় এবং আমি সুস্থ হয়ে ওঠার একটা পর্যায়ে গিয়ে হচ্ছে দেখা যায় যে সায়াম হুজুর বলে যে আসলে শুধু যে আমাকে বান মেরেছে এরকম ব্যাপারই না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িতেও প্রচুর সমস্যা আছে। বাড়িতে একটা বিশাল সমস্যা আছে, সেটা হচ্ছে নাকি আমাদের নতুন ঘর যেখানে তৈরি করা হয়েছে সেটা তৈরি করা হয় হচ্ছে 2011-12 সাল ওইরকম সময়ে। তো ওই ঘর তৈরি করার যে জায়গাটা, ওই জায়গার নিচে নাকি একটা মূর্তি, মানে হিন্দু মূর্তি যেটা আবার জীবন্ত আছে, এবং এই মূর্তির কারণেই সব সময় আমাদের বাড়িতে সমস্যা হয় এবং এটা কখনোই যাবে না উনি বলে। এবং ওনার পক্ষে এটা নাকি চিকিৎসা করা সম্ভব না, কারণ এই মূর্তিটা প্রচন্ড রকমের শক্তিশালী। এখানে ছোট একটা ঘটনা আমি বলে আমার আসলে ঘটনাটা শেষ করব, কারণ এই ঘটনার আসলে কোনো শেষ নেই। আমাদের বাড়ির যে ঘটনাটা বলতেছি সেটা এখনো মানুষজনের বিশ্বাসে আছে। আমার মা, আমার ভাই বোন, এমনকি আমার চাচাতো ভাই বোন যারা আছে সবাই এটা বিশ্বাস করে মনে প্রাণ। আমাদের সিলেটের জকিগঞ্জে একজন লোক ছিলেন, ওনাকে ফুলতলি বলা হয়, ফুলতলি সাহেব। উনি পীর ছিলেন এবং উনি আমাদের এলাকায় হচ্ছে বেশ ওনার মুরিদান ছিল, সবাই মুরিদ হতো ওনার। তো যে কোনো সময় যে কোনো বিপদে আপদে বা বছরের একটা নির্দিষ্ট সময় ওনাকে হচ্ছে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হতো আমাদের বাড়িগুলোতে। তো সেরকম একবার হচ্ছে আমাদের বাড়িতে যখন আরেকটা পরিবার প্রথম যখন বিয়ানীবাজার, সিলেটের বিয়ানীবাজার থেকে হচ্ছে এখানে আসা হয়। তো যখন আসে ওনারা তখন এই বাড়িটিতে হচ্ছে উঠার পরে ওনাদের ছেলে মেয়েদের কেউই আসলে বাঁচে না, বাচ্চার জন্ম হয় মারা যায়, বাচ্চার জন্ম হয় মারা যায়। এমত অবস্থায় ওনারা হচ্ছে ফুলতলি সাহেবকে নিয়ে আসেন আমাদের বর্তমান যে বাড়ি সেখানে। উনি এসে হচ্ছে এক ধরনের ওনার একটা আশা, যেটাকে লাঠি বলা হয়, আশা ছিল। সেই আশা মাটিতে মানে কি বলে একটু পুঁথে সেটা খাড়া করিয়ে রেখে উনি বিভিন্ন সূরা কালাম পড়ে এই জায়গাটিকে এক ধরনের বান্ধানো যেটাকে বলে, মানে টোটাল এরিয়াটিকে তিনি বন্ধ করে দিচ্ছেন, এরকম একটা প্রক্রিয়া আছে আর কি। তো সেটা করছিলেন, করার একটা পর্যায়ে উনি জাস্ট একটু ঘাবড়ে যান, মানে ওনার শরীরটা কেমন যেন আলোড়িত হয়। সবাই সেটা দেখে উনি আর কাউকে কিছু বলেন না, কেউ জিজ্ঞেস করে না এই সময়। তো তখন তিনি সাথে সাথে মানে তাৎক্ষণিকভাবেই ওই আশা যেটা উনি পুঁথে রেখেছিলেন না ওই জায়গায়, সেটি তুলে নিয়ে সবাইকে বলেন যে তোমরা এই বাড়িতে আর থাকতে পারবে না, এই বাড়িতে প্রচুর সমস্যা আছে, তোমরা নতুন কোথাও চলে যাও। তো এই জিনিসটা বলে উনি নাকি চলে। তো তারপরে আমরা আসি, আমরা আসার পর থেকে তো অনেক ধরনের সমস্যা হয়। এখন যে সমস্যাটির কথা সায়াম হুজুর বলেছিলেন, 1 নাম্বার তো আমার সমস্যা ছিল হচ্ছে আমাকে কেউ বান মেরেছে। উনি অবশ্য কারোর নাম কনফার্ম করে বলেননি, বলেন আমি শত্রুতা তৈরি করতে পারবো না মানুষজনের মধ্যে, এটা আমার কোনো ধরনের নৈতিকতার সাথে যায় না, ইসলামও এটা সমর্থন করে না, বা ধর্মের যে নীতি কথা আছে এটাকে কখনোই সমর্থন করে না, এজন্য আমি কাউকে এই নামটা বলবো না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঘটনাটি আমি বলতেছিলাম, মূর্তি জিনিসটা সেটা হচ্ছে জীবন্ত এবং সেটা প্রতিনিয়ত স্থান বদলায়। তো সর্বশেষ যেটা আমি এই বছরই আমার মায়ের সাথে এই বিষয়ে কথা বলছিলাম, মা বলছে যে মূর্তিটা সেটা নাকি এখন আমাদের যে ঘর আছে, যে জায়গা এটা ছিল, সে জায়গা থেকে সরে আমাদের আরেক চাচার বাড়ির একদম নিচে চলে গেছে এবং সেটা ওনাদেরকে অনেক সমস্যা করবে, আমাদের নাকি আর কোনো সমস্যা করবে না। তো এই ছিল আমার ঘটনা। আপনাদের আশা করি মানে জানি না কেমন লাগবে, বাট ভালো লাগবে জানাবেন।